এতদিন তোমরা ফোর্স কনভেকশন পড়ে আসছো, যেখানে ফ্লুইড ফ্লো ইনভলভ ছিল এবং এক্সটার্নাল ফোর্স, বিকজ অফ এক্সটার্নাল ফোর্স দেয়ার হ্যাজ সাম ফ্লুইড ফ্লো, এবং যার কারণে তোমার হিট ট্রান্সপোর্টটা ফ্লুইড ফ্লোর সাথে সাথে এনার্জিটাও ট্রান্সপোর্ট হতো। বাট ন্যাচারাল কনভেকশন, কেউ কি বলতে পারবা কেন এটাকে ফ্রি কনভেকশন বলা হচ্ছে? What is the driving force for ফ্লুইডের free convection? আর এখানে যে ড্রাইভিং ফোর্সটা এখানে মানে ডেনসিটি ডিফারেন্সটা মানে মানে হিট ট্রান্সফারের পরে মানে আশেপাশের যে এয়ারটা মানে এয়ারটা থাকবে বা হচ্ছে মানে ফ্লুইডটা থাকবে ওইটা ডেনসিটি লোয়ার হয়ে যায় বাউন্সের কারণে ওইটা আপওয়ার্ড দিকে চলে যায়, সো ওই ড্রাইভিং ফোর্সের কারণে ওইটা সার্কুলেট করতে থাকে। ওকে, থ্যাংক ইউ। সো যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে যে যেহেতু হিট ট্রান্সফার ফেনোমেনা আছে, দেয়ার উইল বি টেম্পারেচার ডিফারেন্স, অ্যান্ড টেম্পারেচার ডিফারেন্সের কারণে দেয়ার উইল বি ডেন্সিটি ডিফারেন্স ফর এ সার্টেন সিস্টেম। এবং ডেন্সিটি ডিফারেন্স হওয়ার কারণে আমরা দেখতে পাইছি যে সেখানে বিকজ অফ ডেন্সিটি ডিফারেন্স হলে পারে লোয়ার ডেন্সিটি যেটা তার ওয়েট কমে যায়, হায়ার ডেন্সিটি ওয়েট বেশি হয়ে যায়। তো কোথাও যদি এরকম হয় যে ডেন্সিটি বেশি হয়ে গেছে, ইট উইল গো ডাউনওয়ার্ড, যদি ডেন্সিটি কমে যায় ইট উইল গো আপওয়ার্ড। সো দ্যাটস দ্য সিনারিও, এবং দ্যার ইজ নো ভেলোসিটি ইনভলভমেন্ট or এক্সটার্নাল ফোর্স ইনভলভমেন্ট। যেহেতু এক্সটার্নাল ফোর্স ইনভলভমেন্ট নাই, সো এখানে ডেন্সিটি ডিফারেন্সের জন্য যে প্রেশার গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে, এবং আমরা জানি যে হচ্ছে বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, যদি ওয়েট বেশি থাকে তাহলে সে নিচের দিকে যাবে, কম হলে পারে সে উপরের দিকে যাবে, নেগেটিভ থ্রাস্ট কাজ করবে। সো সেটাই বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, যার কারণে আমরা ন্যাচারাল কনভেকশন ফেনোমেনা গুলো দেখতে পাই। এবং এটা নেচারেও আছে, যেমন হচ্ছে যে বিশেষ করে উইন্ড একটা ডিরেকশন থেকে আরেকটা ডিরেকশনে যাচ্ছে, কেন যাচ্ছে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে সেম ফেনোমেনন ঘটে আসলে, যেটা আমাদের এই ন্যাচারাল কনভেকশন ফেনোমেনন, যে কোনো একটা অঞ্চলে দেখা যাচ্ছে যে ডেনসিটি কমে গেছে। ডেনসিটি কমে গেলে পরে আদার্স অঞ্চল থেকে এয়ারগুলা কি করবে, সেখানে সেই দিকে প্রবাহিত হবে। সো হেভিয়ার ডেনসিটি যেদিকে আছে, হেভিয়ার ডেনসিটি গুলা লোয়ার ডেন্সিটিতে যাবে। লোয়ার ডেন্সিটি কেন হয়? ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ এয়ার, ডেন্সিটি উইল ডিক্রিজ। সো টেম্পারেচারের সাথে সাথে ডেন্সিটি ডিক্রিজ করে। দ্যাট মিনস কুলার এয়ার উইল গো ইন দ্য ডিরেকশন অফ হট এয়ার। এবং তার মানে যদি আমি এরকম দুইটা সারফেস দিতে পারি, একটা সারফেস কোল্ড, একটা সারফেস হট, তাহলে দেখা যাবে যে হটার সারফেস থেকে এয়ার গুলা উপরের দিকে উঠে যাচ্ছে, কুলার সারফেস থেকে এয়ার গুলা ঘুরে আবার নিচের দিকে চলে আসতেছে। এই ধরনের সিচুয়েশন ঘটে। আমরা যে ভিডিওটা শেয়ার করেছিলাম, আমি যদি ভিডিওটা শেয়ার করেছিলাম যেটা, সেখানে আমরা দেখেছিলাম যে there is no external force, but একটা তোমার ওয়াটার কন্টেইনারের মধ্যে, যেখানে there is no heating, কিন্তু আরেকটা ছোট স্মলার কন্টেইনারে রং মিশ্রিত পানি, যেটাকে হিট করে ওই পানির মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং ওখানে যে শার্প ওপেনিং আছে সেখান দিয়ে হট আর ওয়াটার মলিকুল গুলা উপরের দিকে উঠতে থাকে বেশ রিগোরাস ফোর্সে আর কি। সো ভিডিওটা যারা দেখছো দে ক্যান আন্ডারস্ট্যান্ড যে খুব হাই স্পিডে উপরের দিকে উঠতে থাকে লোয়ার ডেন্সিটির কারণে। আবার যখন কিছুটা টেম্পারেচার ইকুইলিব্রিয়ামের দিকে চলে আসে, at that time if you put one drop of one piece of ice in one any place in the water,
সেখানে কি হবে, দেখা যাচ্ছে যে ওই পোর্শনটা কুল হবে, কুল হওয়ার কারণে আবার নিচের দিকে ফ্লো তৈরি হবে, যেটা বেসিক্যালি এক্সাম্পলটা ছিল আমাদের। So last lecture গুলাতে you have learned forced convection, where an active fluid flow makes the convection phenomenon happen. If you imagine a room where the air is stagnant and there is a hot object in the room, and the object of the temperature of that object is higher than the room temperature, so what will happen? সেখানে কোনো হিট ট্রান্সফার হবে? হলে কিভাবে হবে? Since there is no fluid flow involved, এবং যেহেতু স্ট্যাগনেন্ট, তাহলে কি সেখানে বাই কন্ডাকশনের মাধ্যমে হিট ট্রান্সফার হবে নাকি ডিফারেন্ট ওয়েতে হবে? সো এই ধরনের সিচুয়েশনে আমরা দেখেছি যে একটা হট অবজেক্ট যদি থাকে, হট অবজেক্টের আশেপাশে যে মলিকুল গুলা থাকবে, এয়ার মলিকুল গুলা থাকবে, দে ইট উইল গেট হিটেড, সো ইট উইল বি গেট হিটেড, এবং এর যে ডেনসিটি, পাশে ডেনসিটি কমে যাবে, সো হট আর ইয়ার যেটা মলিকুল গুলা উপরের দিকে উঠতে থাকবে। দ্যাট মিনস দেয়ার উইল বি এ রাইজিং ফিল্ম আর রাইজিং, উপরের দিকে একটা ভেলোসিটি তৈরি হবে। এখন ডিপেন্ড করতেছে যে হটার অবজেক্টটা হরিজন্টালি আছে নাকি ভার্টিক্যালি আছে, কি ধরনের সারফেস আছে, এটা কি সিলিন্ড্রিক্যাল নাকি এটা প্লেট টাইপের, এটার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের বাউন্ডারি লেয়ার তৈরি হবে বা কি ধরনের ফ্লো তৈরি হবে। So in this lecture we will cover theoretical concept of natural and free convection heat transfer, যে এবং ডিফারেন্স বিটুইন ন্যাচারাল অ্যান্ড ফ্রি কনভেকশন, কি বলে, ফোর্স কনভেকশনের সাথে ফ্রি কনভেকশনের যে ডিফারেন্স, সেটা আমরা দেখব। অ্যান্ড ইম্পেরিক্যাল রিলেশনশিপ ফর ফ্রি কনভেকশন হিট ট্রান্সফার। সো ইম্পেরিক্যাল রিলেশনশিপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের সারফেস, বিভিন্ন ধরনের সিচুয়েশনের জন্য there has some empirical relation. বেসিক্যালি দ্য ডাইমেনশনলেস হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট গুলো আমরা জানি কিভাবে বের করতে হয়, এবং উইথ দ্যাট there has a relationship of Nusselt number, Nusselt number, you know, Nusselt number. So Nusselt নাম্বারের সাথে রিলেশনশিপ গুলা আছে, রিলেশনশিপ গুলা ব্যবহার করে হোয়াট উই নিড টু ক্যালকুলেট, যে আমাদের যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা আছে, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, দেন উই ক্যান ক্যালকুলেট দ্য আমরা বাউন্ডারি লেয়ার থিকনেস গুলা ক্যালকুলেট করা দরকার হবে, আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো, এবং আমরা হচ্ছে হিট ফ্লাক্স ক্যালকুলেট করতে পারবো কি পরিমাণে হিট ফ্লাক্স। সো এম্পিরিক্যাল রিলেশনশিপটা আমাদেরকে বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন রকম আছে। বিভিন্ন সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি যে বিভিন্ন ধরনের জিওমেট্রি, বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন, all that play important role in the calculation of heat transfer rate. So কিভাবে হিট ট্রান্সফারটা হচ্ছে সেটার উপরে। What is the difference between forced convection and free convection phenomenon? We know in fixed forced convection there is a fluid movement is due to external force, but in free convection, but we already said that there is no flow, so fluid movement, there will be fluid movement but not from the external force, so it's basically due to its difference in density, so there will be a buoyancy force but thrusting force, so it will move the air upward because of the density, decreasing density. In forced convection, fluid is forced by or through the heat transfer surface, surfaceর উপর দিয়ে heat transferটা হয়ে থাকে। Pipe or tube flow, if we see some example, pipe এর মধ্য দিয়ে flow হতে পারে, আর flow across the cylinder, cylindrical surface, বা বিভিন্ন ধরনের সিলিন্ডারের টিউব ব্যাংকের মধ্যে যেমন হিট ট্রান্সফার ইকুইপমেন্ট যেগুলো আছে তার মধ্য দিয়ে আমরা ফ্লুইড পাম্প করি, সে ধরনের সিচুয়েশনটা হচ্ছে ফোর্স কনভেকশন সিচুয়েশন। And in free convection situation there is no external force, so কোনো external force থাকবে না, এবং that's why it's called free or natural convection. Fluid movement is result from the buoyancy force
Earth surface heat transfer from steam pipe, heated pipe, furnace to ambient. So একটা heated surface or cold surface সেটা থেকে অ্যাম্বিয়েন্টে যে হিট ট্রান্সফারটা হয় সেটা হচ্ছে ফ্রি কনভেকশন বা ন্যাচারাল কনভেকশনের মাধ্যমে। That means the heat flux or amount of heat transfer per unit time or heat transfer rate যেটাই বলি না কেন ন্যাচারাল কনভেকশনের ক্ষেত্রে the amount of heat transferred to the ambient environment is quite low than forced convection. ফোর্স কনভেকশনে হিট ট্রান্সফারটা অনেক বেশি পরিমাণে হয়, ফ্রি কনভেকশনে অত বেশি হয় না, কারণ এখানে এক্সটার্নাল ফ্লো নাই, আর প্লাস হচ্ছে যে যেহেতু ফ্লুইড মুভমেন্ট গুলা হচ্ছে ন্যাচারালি, এখানে হিট ট্রান্সফার রেটটাও আসলে কম হয়। A free convection fluid flow field is a self-sustained flow driven by the presence of a temperature gradient. So there is a temperature gradient, এবং এটার কারণে টেম্পারেচার গ্রেডিয়েন্ট যদি না থাকে তাহলে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে দেয়ার উইল বি নো ফ্লো। সো এ সেলফ সাস্টেন ফ্লো driven by the presence of temperature gradient. So temperature gradient যদি থাকে, so there will be density difference also. As a result of the temperature difference, the density field is not uniform also. So buoyancy force will induce a flow current due to the gravitational field and the variation of the density field. So density difference থাকে এবং gravitational force এর কারণে higher density বা higher weight যে ফ্লুইডটা থাকে সেটা নিচের দিকে চলে আসে, লোয়ার ডেন্সিটি যে ফ্লুইডটা থাকে সেটা উপরের দিকে চলে আসে। In general, a free convection heat transfer is usually much smaller compared to the forced convection heat transfer. It is therefore important only when there is no external flow exist. Flow is unstable and a circulatory pattern will be induced if you put two horizontal bar, one is cold, one is hot. So what will be in the heated, the molecule of the air or any other liquid, the molecule close to this hot surface will be heated up and goes upward. And from here, it will take heat, it release heat to the cold surface and cool. And then when it's cool, it goes down. So there will be a circulatory motion. If you separate, if you put two surface at different temperature, one is cold, one is hot. So there will be a circulatory movement of the fluid. আমরা যদি ইসের ক্ষেত্রে দেখি, সাইক্লোন বা বিভিন্ন সময় যে উইন্ড কারেন্ট গুলো আসে, স্ট্রং উইন্ড কারেন্ট গুলো আসে, এবং সামটাইমস ইটস ফর্ম সার্কুলেটরি প্যাটার্ন। ইটস বিকজ একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে কিভাবে আসলে সাইক্লোন গুলো ফর্ম করে। সো যেটা বেসিক্যালি হয় যে একটা সার্টেন এরিয়াতে, বিশেষ করে ল্যান্ড এরিয়া বা সার্টেন এরিয়াতে যেখানে সূর্যের তাপটা সরাসরি সারফেসে পারপেন্ডিকুলার ডিরেকশনে সারফেসে যে এরিয়াগুলোতে আসে, সেইখানে অনেক বেশি হিট আসলে সেখানে আসে, এবং আসার কারণে ইন দোজ প্লেস দ্য এয়ার ডেন্সিটি ডিক্রিজ এ লটস, যার কারণে ওই অঞ্চলগুলাতে যে ইয়ারগুলা থাকে সেটা লো ডেন্সিটি হয়ে যায়। তো আশেপাশের যে এরিয়াগুলো আছে যেখানে হায়ার ডেন্সিটি বা কম্পারেটিভলি কুলার এরিয়া যেগুলো আছে, সেখান থেকে ইয়ারটা মুভ করা শুরু করে লোয়ার ডেন্সিটির দিকে, বিকজ এখানেও আমরা যে সিনারিওটা দেখতেছি এবং এটা সার্কুলেটরি প্যাটার্ন তৈরি করে, সেটা ভিডিওতে এক্সপ্লেন করা ছিল কিভাবে সার্কুলেটরি প্যাটার্ন তৈরি করে। সো কোল্ড সারফেস এবং হট সারফেস দিয়ে যদি আমরা একটা temperature gradient তৈরি করি, so there will be a motion of fluid because the density of the fluid close to the hot surface will decrease and move up, and cold surface will move, it becomes cools and goes down. এ ধরনের সিচুয়েশন হবে।
সো সেটা যদি আমরা দেখি যে বুয়েন্সি ইফেক্টটা কিভাবে হয়, এখানে সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা হট পারপেন্ডিকুলার একটা হট প্লেট আছে। সো যেটা হবে যে এর ক্লোজ টু দা hot surface these molecules become warm, that means the density will decrease, so lighter density particle moves upward. Need force কি কাজ করবে, the density in the infinitive direction বা surrounding fluid, the density is rho. Density is rho infinitive, and this one density is rho, and this rho infinitive is surrounding fluid is greater than this rho. That means, so there will be a need force. Need force আমরা জানি যে if we say force, need force, we can calculate mg. So if we want to know m, force যদি calculate করতে চাই, m is rho v. So if we know v, or if this is the volume of the ER, what we are considering, so if you rho infinitive is the surrounding area, rho is the fluid, okay, multiply by v, it will give you m, and if you multiply g, then mg. This will give you the force difference. So thrust force by buoyancy force. Because of that, there will be a thrust force here, and it will go upward. So transfer, and again যেহেতু এটা heated হচ্ছে, so it will transfer energy, thermal energy during the movement of this air particle, আমরা যদি একটা particle consider করি. So the density difference is due to temperature difference. It can be characterized by their volumetric thermal expansion coefficient beta. So this beta value is also important here. Beta basically যেটা করে সেটা হচ্ছে যে the density difference, beta is giving the density difference because of T. টেম্পারেচার ডিফারেন্সের কারণে যে ডেন্সিটি ডিফারেন্সটা হয়, দ্যাটস মূলত এই থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট, কল্ড ইজ থার্মাল এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট. সো the uh, the change in density because of change in temperature, this will give you the beta. So beta equal to 1 by rho into d rho by dp at constant pressure. So at constant pressure, this one is called thermal expansion coefficient. আমরা যদি integrate করি for this particular case, তাহলে সারাউন্ডিং এর যে টেম্পারেচার এবং সারাউন্ডিং এর যে প্রেসার, সেটার সাথে এখানকার টেম্পারেচার চেঞ্জটা কত ডেলটি, এবং এখানকার ডেনসিটি চেঞ্জটা কত হচ্ছে। ডেনসিটি যত বেশি কম হবে তত স্পিডটা বেশি হবে, থ্রাস্টিং ফোর্সটা বেড়ে যাবে। সো ইট উইল মুভস আপওয়ার্ড the higher velocity if the density is low. So density যত কম হবে, higher velocity টা তত বেশি হবে, and this value we need the beta is so if we want to know the density difference, what is the density difference, del rho equal to minus rho beta del t, rho beta del t. This is the, so density difference থেকে বা temperature difference থেকে, if we know beta, if we know density, then density difference টা আমরা পেয়ে যাব। and density difference টা this del rho, the need force is this del rho into v into g. So this is the need force. This is the need force by buoyancy force, এটা কাজ করবে। If you change this one, then need force F equal to হবে হচ্ছে rho beta del t v g. So this is the need force if you
would like to calculate in terms of temperature difference, because we measure temperature difference easily. Temperature difference যদি measure করতে পারি, we can calculate this F. This beta will be used in calculating a heat transfer coefficient for natural convection. This one is very important for us because when you study force convection, you calculated Nusselt number, and this Nusselt number was function of Reynolds number and Prandtl number. So this was there. This Prandtl number basically nu divided by alpha, momentum diffusivity divided by thermal diffusivity. So এটা একটা force convection এবং energy transport এবং momentum transport এর মধ্যে একটা correlation. This is a dimensionless number called Prandtl number. So because of fluid flow, you get Reynolds number in force convection. Reynolds number in force convection, আমরা force convection কে depend করছে. So if you know velocity, force convection is calculated by Reynolds number, and Reynolds number is rho v d divided by mu. So this is give you Reynolds number. So when you calculate force convection, the Nusselt number, Nusselt number is required to calculate the heat transfer coefficient. You need Reynolds number, and Reynolds number is depends on velocity, diameter of the tube, divided by viscosity. And also there is a relationship between viscous transport or viscous momentum divided by thermal diffusivity. So Prandtl number basically gives the correlation of momentum diffusivity divided by thermal diffusivity alpha. And this nu equal to, we know nu equal to mu by rho, and alpha equal to k by rho Cp. So if you divided by nu by alpha, it will be so alpha equal to not alpha, sorry, Prandtl number equal to rho mu Cp divided by k. So this is your Prandtl number. So but you get in the force convection there, the Nusselt number is a function of Reynolds number and Prandtl number. And from there you can get the heat transfer coefficient, and you can able to calculate the heat transfer rate. But for free convection, this is the alternative of Reynolds number. So you characterize the force convection flow by Reynolds number, but here we will use Grashof number. Grashof number is defined by the ratio of the buoyancy force by viscous force. So, and we see how we can calculate the buoyancy force, because buoyancy force is like mg, not m, del rho into v, so g. And this del rho, we have seen del rho equal to rho beta del t. So if you replace rho beta del t, so g beta del t L cube, v is L cube. So volume যদি আমরা length এ ধরি, so this is the buoyancy force divided by viscous force. So the buoyancy force divided by viscous force, so it will give you the Grashof number. So if you replace beta with the, if you replace beta
from here. So beta will give you t infinity minus, so if you replace del t, oh, if you just replace del t with ts minus, ts is the surface temperature and T infinity is the surrounding temperature. So if you replace this, you will get this is our Grashof number. So this Grashof number we need to calculate if you want to calculate the heat transfer rate in force in natural convection. So we need to calculate Grashof number. So that means for heat transfer coefficient is also Nusselt number here. Nusselt number for force convection is function of Grashof number and Prandtl number. In some case যদি এরকম হয় যে সেখানে আসলে the both phenomena যদি present থাকে, for example force convection and natural convection both যদি place থাকে, in that case the Reynolds number may come here. So the Grashof number replace Reynolds number in convection correlation equation. Okay. In free convection, buoyancy driven flow sometimes dominates the flow inertia. The Nusselt number is a function of Grashof number and Prandtl number. So Prandtl number টাও প্লে করবে, দেখা যাচ্ছে যেখানে ইনার্শিয়াল ফোর্সটাও আসলে প্লে করে, কারণ Prandtl নাম্বারের ভ্যালু আমরা জানি গ্যাসের ক্ষেত্রে কম, কিন্তু অনেক লিকুইডের ক্ষেত্রে Prandtl নাম্বার ভ্যালু অনেক বেশি। So so Nusselt number is a function of Grashof number and Prandtl number. Reynolds number will be important if there is an external force in case of combined force and free convection. যদি combined force and free convection থাকে, যে সেখানে free convection হচ্ছে বাট সেখানে you applied some force convection also. For example ফ্যানের বাতাস আমি ইউজ করলাম কোথাও, সো সেখানে যদি ফ্যানের বাতাস ইউজ না করতাম তাহলে দেখা যাচ্ছে যে সেখানে ফ্লো থাকতো, বাট ইফ ইউ ইউজ এক্সটার্নাল ফোর্স, সো the heat transfer rate will be affected. এবং আমরা অনেক সময় হটার সারফেসকে কুল করার জন্য বা হটার কোনো কিছুকে কুল করার জন্য ইউজড এক্সটার্নাল ফ্যানের বাতাস ইউজ করি, সো সেটা সেখানে দেখা যাচ্ছে যে এক্সটার্নাল ফোর্স হিসেবে কাজ করবে এবং ইট উইল কুলস ফাস্টার। One number is called Rayleigh number. So in many cases, when we will solve some problem, we will see this Rayleigh numbers comes because we saw that there has two number is important here, Grashof and Prandtl number. So but if you multiply this Grashof number and Prandtl number, the combined is called Rayleigh number. So you can use this Rayleigh number also to characterize the flow of natural convection. For example, here the Rayleigh number is important to characterize laminar to turbulence transition of a free convection boundary layer flow. So একটা free convection যেখানে হচ্ছে the flow is laminar নাকি turbulent, that depends on যে হচ্ছে এখানে কি বলে Rayleigh নাম্বারটা আমরা কত পাচ্ছি। যদি Rayleigh নাম্বার less than 10 to the power 9 হয়, less than 10 to the power 9 হয়, you can characterize that flow as laminar. And greater than 9 হলে পারে, দেখা যাচ্ছে যে greater than 9 হলে পারে it goes to turbulent zone. For vertical free convection boundary layer flow over a flat surface. So এই ধরনের সিচুয়েশন পাওয়া যায় বেসিক্যালি এই ধরনের কেসে, because it's moves like this way. So it's heated from here, cooler air comes and is heated আস্তে আস্তে, যেহেতু এই all boundary layer থেকে except heat, so যত উপরের দিকে আসে তত আসলে আমার ফ্লোটা বেড়ে যায় এবং টার্বুলেন্সটা বেড়ে যায়, যার কারণে একটা পর্যায়ে it might become turbulence when the Rayleigh number is greater than 10 to the power 9. এই ধরনের কন্ডিশনে যদি চলে যায়, in that case আমরা হচ্ছে দেখতে পাই যে
টার্বুলেন্ট রিজনে চলে যেতে পারে। সো র্যালে নাম্বার আমাদেরকে ক্যারেক্টারাইজ করতে হেল্প করবে যে এটা টার্বুলেন্ট জোনে আছে কি হচ্ছে কি বলে টার্বুলেন্ট জোনে আছে নাকি ল্যামিনার জোনে আছে। Another thing is when we will see the Nusselt number correlation. Nusselt number is a function of C into Grashof number into Prandtl number to the power m. So this m and c is a constant এবং এটা আমরা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট রেঞ্জ অফ ল্যামিনারের জন্য হয়তো একরকম হতে পারে, টার্বুলেন্টের জন্য একরকম হতে পারে। সো দ্য বোথ ওন্ট বি সিমিলার সেম ভ্যালু। সো আমাদের এই জন্য আমাদের ডিফারেন্ট এই ভ্যালুগুলা কোনটা ইউজ করব সেটার জন্য আমাদের ফ্লো ক্যারেক্টারিস্টিক্স এর যা দরকার আছে। এট দ্য সেম টাইম আমাদের আরো অনেকগুলা বিষয় এখানে ইনভলভ, কারণ হচ্ছে যে এটা ফ্ল্যাট প্লেট নাকি সিলিন্ড্রিক্যাল প্লেট, এটা হরিজন্টালি অ্যালাইন্ড নাকি ভার্টিক্যালি অ্যালাইন্ড। সো অল দিস হ্যাজ তারপরে কনস্ট্যান্ট হিটিং সারফেস নাকি এটা ভেরিয়েবল, সবগুলা আসলে এখানে প্লে করে এবং সেগুলোর উপরে সাথে সাথে চেঞ্জ হয় সি এবং এম এর ভ্যালু। তো তো সেগুলা আমাদেরকে কনসিডার করতে হবে when we do calculate হিট ট্রান্সফার ভ্যালু আর আমরা যখন প্রবলেম সলভিং করব তখন এগুলা আমাদের কনসিডারে নিতে হবে। কিছু কিছু ফ্লো প্যাটার্ন এখানে দেখাচ্ছি। কোল্ড প্লেট হলে যেমন যে ধরনের সিচুয়েশন হয়, হট প্লেট হলে ডিফারেন্ট হয়। যেমন আমরা উপরের দিকে একটা এক্সাম্পল এখানে যেটা বললাম, যদি এটা হট সারফেস হয়, যদি এটা হট সারফেস, দিস ইজ হট সারফেস হওয়ার কারণে এখানে আমার ক্লোজ টু দ্য ইয়ার ক্লোজ টু হিয়ার উইল গোস আপ এবং এ ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে। আবার যদি কোল্ড সারফেস হয়, কোল্ড সারফেস যদি হয় তাহলে কোল্ড সারফেস হলে পারে আমার এটা কোল্ড সারফেস, সো ইয়ার উইল গেট release heat from here and becomes cold, so the density will be higher, so it will goes downwards. সো এটা নিচের দিকে চলে আসবে। এরকম কোল্ড প্লেট যদি দুইটা প্লেট থাকে বা এরকম একটা পট থাকে, সেখানে যেটা হবে যে ইয়ার গুলা গোস ডাউন and then it will goes up, goes down close to the ear and then it will goes up, এই ধরনের সিচুয়েশন থাকবে। সারফেসের যদি আপার সারফেস হট হয় এক ধরনের ব্যাপার হবে, লোয়ার সারফেস হট হলে এক ধরনের ব্যাপার হবে। যেমন আপার সারফেস হট হলে পারে কুলার এয়ার উইল কাম অ্যান্ড গেটিং হিট, যেটা আর্থ সারফেসের ক্ষেত্রে হতে পারে যখন সান হিট করে তখন সারফেসটা হিটেড হয়, সো কুলার এয়ার কামস অ্যান্ড গোস টু দ্য আপার ডিরেকশন। আবার যদি আপার সারফেস কোল্ড হয়, সো ইটস কামস হিয়ার অ্যান্ড দেন গোস ডাউন লাইক দিস। আবার যদি লোয়ার সারফেস হিটেড হয়, লোয়ার সারফেস হিটেড হলে পারে কি হবে, ইট বিকামস হিটেড অ্যান্ড গোস আপওয়ার্ড ডিরেকশন ফ্রম দ্য সাইড বিকজ দিস সারফেস ইজ হিটেড। দিস সারফেস যদি কোল্ড হয়, দেন ইটস ইয়ার উইল কামস হিয়ার, কুল অ্যান্ড কামস ডাউন। সো দেখা যাচ্ছে যে আমার সারফেসটা কিভাবে অ্যালাইনড এবং কোন সারফেসটা আমার হিটেড, লোয়ার সারফেস নাকি আপার সারফেস, বেসড অন দ্যাট কিন্তু ফ্লো ডিরেকশন কিভাবে হবে, ফ্লো প্যাটার্ন কেমন হবে সেটা কিন্তু আমরা দেখতেছি। আপার সারফেস হলে একরকম হচ্ছে, লোয়ার সারফেস হলে কিন্তু আরেক রকম হচ্ছে প্যাটার্ন গুলা, সেটা আমরা দেখতে পাচ্ছি। হট প্লেট হলে যেটা অলরেডি এক্সাম্পল দিচ্ছি, হট প্লেট হতে পারে একটা সাইড হচ্ছে আমার এখানে, একটা সাইড আমার ওপেন, বিভিন্ন ধরনের হিটেড পাইপ, হিটেড সারফেস যেটা এক্সপোজ টু দা আউটার সারফেস, এবং এখানে কি ধরনের হিট লস হচ্ছে সেটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে কিন্তু আমার এই ক্যালকুলেশনটা দরকার হবে। হিটেড ওয়্যার যদি ভার্টিক্যাল হিটেড ওয়্যার যদি থাকে, তো তার চারদিক দিয়ে এরকম ফ্লো তৈরি হবে বিকজ ইট হিটেড, সো এবং ইট উইল গোস আপওয়ার্ড। যদি হট সিলিন্ডার এরকম হরিজন্টাল হট সিলিন্ডার থাকে তাহলে সেখান থেকেই আশেপাশের মলিকুল গুলা হিটেড হবে and it will goes upward, এই ধরনের সিচুয়েশন হবে। হিট ট্রান্সফার কোরিলেশনটা আমরা জানি, হাউ উই ক্যান ক্যালকুলেট হিট ট্রান্সফার, উই নো হিট কি বলে আমরা
হিট কন্ডাকশনের ইকুয়েশনটা জানি যে QW equal to this is called Fourier loss of heat conduction. You need to know the temperature difference, and this is the heat rate. You can also consider heat flux like this. Heat flux is QW, heat rate divided by area. So heat flux is QY equal to minus K dt by dy. Dt by dy. That means this temperature uh, heat transfer rate is proportional to the temperature difference, temperature gradient, and this is the proportionality constant. So heat transfer rate per unit area or heat flux is proportional to temperature gradient and inversely proportional to the distance between the surface. So এটা হচ্ছে হিট কন্ডাকশনের ক্ষেত্রে, সো কোনো সারফেস থেকে যদি হিট রিলিজ হয়, দ্যাটস ওয়াই ইট মেনশন হিয়ার W means ওয়াল। সো ওয়াল থেকে যে হিটটা রিলিজ হচ্ছে, and that release heat will be equal to say T TW minus T infinity. TW হচ্ছে সারফেস টেম্পারেচার, T infinity হচ্ছে আউটার এনভায়রনমেন্টাল টেম্পারেচার। So this will be equivalent what heat release from the surface সেটা। সো এই ভ্যালুটা যত বেশি হবে তত বেশি আসলে হিট লস হবে একটা সারফেস থেকে। আবার আমরা যদি কোনো একটা জায়গাকে হিট করতে চাই তখনও এটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। So to calculate this, what you need to have, you need to get the value of ACE. So that is the target in this chapter, how we can get ACE, value of ACE. And we know there is a relationship of ACE with Nusselt number. So that's why we calculate Nusselt number. And Nusselt number is related to Grashof number and Prandtl number. So what we need to do, we have to calculate Grashof number, we have to calculate Prandtl number, and using that we will calculate Nusselt number using some correlation, empirical relation. We will calculate Nusselt number and we will calculate ACE. So how this Nusselt number will be varied or heat transfer will be varied. So pre-convection heat transfer correlation depends on many factors: flow situation, surface temperature, hot or cold, heated surface, isothermal, constant heat flux, geometry of the surface, এটা টিউবুলার, তারপর স্ফেয়ার নাকি রেক্টেঙ্গুলার সারফেস, orientation, এটা horizontal নাকি vertical, shape and size. All these play important role যে কি ধরনের ফ্লো, ফ্রি কনভেকশন ফ্লো সিচুয়েশনটা তৈরি হবে। কারণ আমরা যেহেতু এখানে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি না, ন্যাচারাল যে টেম্পারেচার গ্রেডিয়েন্টটা থাকবে তাতে ন্যাচারাল যে বুয়ান্সি ফোর্সটা তৈরি হবে সেটাই আসলে এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই ফ্রি কনভেক্টিভ হিট ট্রান্সফারের ক্ষেত্রে। সো the target is very clear for us. We need to calculate this ACE. We need to calculate this ACE, and we need to calculate this ACE if we want to know heat transfer rate for free convection cases, because other two is very easy for us to calculate the area TW and T infinity. So to calculate ACE, we need Nusselt number. You know, you have done similar things in force convection, but here to calculate Nusselt number, we need Grashof number, what you have used in Reynolds number in case of force convection, and we need Prandtl number. So all of this, it comes from the fluid properties. So we need the properties information, and using that we will calculate Nusselt number and we will calculate ACE to calculate the heat transfer rate. Okay, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে we will try to get the value of ACE for some problems, and in your
বুকস অ্যাকচুয়ালি দেয়ার হ্যাজ তোমাদেরকে কোন বই পড়াচ্ছে? হলম্যান। জি স্যার, হলম্যান। ওকে, সো হলম্যানেই আছে চ্যাপ্টার 7 সম্ভবত। হলম্যানের চ্যাপ্টার 7 হচ্ছে ন্যাচারাল কনভেকশন, ফ্রি কনভেকশন। সো এখান থেকেই পড়তে পারবো, আমরা এই বই ফলো করব। হোয়াট ইউ হ্যাভ টু ডু, আমি হয়তো দুটো একটা প্রবলেম দেখাবো, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম exercise and also the example problem that has in the books you need to solve. So আমি দুই একটা প্রবলেম দেখাই দেবো, বাকিটা সলভ করতে হবে। সো দিস চ্যাপ্টার ইজ নট ভেরি ইলাবোরেটিভ। আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন ওরিয়েন্টেশন বা যে যে ফ্যাক্টর গুলা বললাম এখানে, এটার আমরা বেশ কিছু এক্সাম্পল আমরা সলভ করার চেষ্টা করব in this lecture, but you have to do work in your home to solve all the problems stated in your books. Okay, thank you. So আজকে এ পর্যন্ত।